আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ফ্লাইটটা একটু চেঞ্জ হয়েছে, পরে বলতেছি আপনাদেরকে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে বের হচ্ছি। নতুন বোরকা কিনে নিয়ে আসছি, নতুন বোরকা পরেছি। এটা আমার ভাবির গিফট করা বোরকা। আর এদিকে স্বর্ণার মন খারাপ হয়ে গেছে। কোনো লাইটে তোমার বাসায় কাজ হচ্ছে না সোনা, তুমি আমার জন্য একটু আমি আশা রাখ দিয়ে একটু বড় বড় লাইট লাগাবা, বলে দিবা। তো এই তো আমরা এখন বের হবো। ছিল তুমি আগের থেকে বলতে আমি রেডি করে রাখলাম। আমার যেখান থেকে সুবিধা। মন খারাপ করো না, আবার তোরা যাবি। ভালো থাকো, মন খারাপ করো না, দোয়া করো, দাদির জন্য দোয়া করো। আর আমি এয়ারপোর্টে যাই বললে যে কি হয়েছে আসলে তুই দোয়া করিস তাহলে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। তখন ভালোভাবে যাও। বন্ধ করে দেবো। তো এই যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমার ফ্লাইট নিয়ে একটু সমস্যা হয়েছে, সেটা হলো আমার ফ্লাইট ছিল রাত 1:10-এ। তো যে কোনো কারণবশত বলতেছে অপারেশনাল প্রবলেম বা এরকম কিছু একটা, ফ্লাইটটা যাচ্ছে না আর কি। তো আমি আবার আমাদের হেল্প ডেস্কে, বাংলাদেশের যে হেল্প ডেস্ক আছে বিমানবন্দরে, ওখানে ফোন দিলাম। ওনারা বললো যে আপনি চলে আসেন 10টার মধ্যে, আমরা আপনাকে অন্য ফ্লাইটে শিফট করে দিব। তো যাই হোক, চলে আসছি বিমানবন্দরের কাছাকাছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন যেন ঠিকঠাক মতো সবকিছু ভিতরে হয়। আর আমার চেক ইন পর্যন্ত তো ভাইয়ারা বাইরে থাকবে ইনশাল্লাহ। তো এই যে আমার এরকম রাত্রে ফ্লাইট আমি এই পর্যন্ত করি নাই মনে হয় ভাইয়াদের, না না এত রাত্রে না, রাত্রে আমি ফ্লাই করি নাই। আমি অলওয়েজ সকালে বা হ্যাঁ উপরে উপরে উপরে, নিচে হলো অ্যারাইভাল, উপরে ডিপার্চার। এই তো আমরা এখন লাগেজগুলো বের করে নিব। শরীফুল ভাই লাগেজগুলো বের করতেছে, আর আমি এখানে সার্ভিসটা নিয়ে নিব। ওই যে যারা আছে না, যে এয়ারপোর্ট সার্ভিস দেয়, ওনারা একদম ইমিগ্রেশন পর্যন্ত আমাকে নিয়ে যাবে। তো ওনারা পার পার্সন 500 টাকা করে নেয় আর কি সার্ভিসটা। তো সেটাই ভাইয়াকে বলতেছিলাম। তো ভাইয়া বলতেছে মানে একটু টেনশন কাজ করতেছে, কারণ একদম অনিশ্চয়তার মধ্য দিয়ে আসছি। আমার আসলে কি হয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি একটু পরে। আমার কি সমস্যাটা হয়েছে, এরকম কখনোই আমার সাথে এই পর্যন্তই যে 10 বছরে এতবার বাংলাদেশে যাওয়া আসা করছি, আজ পর্যন্ত কখনোই এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই আল্লাহর রহমতে। আর এত রাত্রে ফ্লাইট আমার কখনো হয় নাই। আমি একে তো একা, তার মধ্যে রাত্রে ফ্লাইট, তার মধ্যে এরকম একটা ঝামেলা আমার সাথে। মানে আমি কি বলবো, আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর জার্নি ছিল, প্লেন জার্নি ছিল এটা আমার। তো যে আমার একমাত্র ভাই, আমার কি বলবো, আমার কলিজার টুকরা বললে ভুল হবে, আমার কলিজাই বলবো। যে আমার ভাই আমার কাছে যে কি জিনিস, সেটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখন ভিডিওটা এডিট করতেছি আর মানে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো পৃথিবীতে বলতে গেলে যদি আমার খুব কাছের কেউ থাকে আমার বাবার, আমার সন্তান হাজব্যান্ডের পরে, সেটা হলো আমার ভাই। কারণ ও এই যে কয়টা দিন আমাকে এমনভাবে আগলায় রাখছে, এটা আমি আসলে বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। আল্লাহ আমার ভাই ভাবি, আমার ভাইয়ের বাচ্চাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটাই সব সময় কামনা করি। আর এই যে আমার গোপাল ভাঁড়, ওকে আমি গোপাল ভাঁড় বলি, ওর জন্য আমার অন্যরকম একটা ফিলিংস। ও যে আমার কাছে কি, সেটা একমাত্র আমার আল্লাহই ভালো বলতে পারবে ও আমার কাছে কীরকম আদরের। তো এই যে ভাইয়া দাঁড়ায় আছে, আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভিতরে। তো চলে আসছি। তো যে ভদ্রলোককে নিয়েছি আমি এয়ারপোর্ট থেকে, উনি আমার লাগেজ টাগেজ সব নিয়ে আসতেছে। যদিও না নিলেও হতো, কারণ লাগেজ খুব একটা বেশি ছিল না, এগুলো হ্যান্ডেল করা আসলে আমার জন্য কোনো বিষয় না। তো এই যে এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হলো যে কার্টনটা আমার জন্য আনা হয়েছে, এটা একটা মানে কয়েলের কার্টন আর কি। দুপুরে কয়েলের ছবি আছে। তো যিনি র্যাপিং করতেছেন উনি বলতেছেন যে কয়েলের ছবি টবি থাকলে একটু ঝামেলা হয়। তো আমি বললাম যে তাহলে একটা কাজ করেন, ওইটার উপরে একটা পেপার বা একটা কস্টেপ দিয়ে দেন যাতে কয়েলের ছবিটা দেখা না যায়। তো উনি আবার সেই কাজটাই করতেছে। আসলে রুলস ইজ রুলস, রুলসটা মানতেই হবে। এই মুহূর্তেও আমি অনিশ্চিত যে আমি আদৌ যেতে পারবো কিনা, আমি আদৌ মালয়েশিয়া পৌঁছাতে পারবো কিনা আজকে। এটা নিয়ে আমি খুবই টেনশন এবং খুবই মানে
বিঘ্ন অবস্থায় ছিলাম আর কি। বাইরে কিন্তু ভাইয়ারা অপেক্ষা করতেছে, কারণ ভাইয়া বলছে তুই ভিতরে যা, দেখ কি হয়, ইমিগ্রেশন ক্রস না করা পর্যন্ত আমি যাব না, আমি এখানেই আসি। আসার আগ দিয়ে ভাইয়া আমাকে একটা কথা বলল যে আমি আসি, এই যে এত বড় একটা কথা, আমি আসি তোর পাশে, আমি আসি, এই ভরসাটা তো মানে যেমন তেমন কোনো বিষয় না আসলে। যাই হোক, এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে। সব কাহিনী শেষ করে অলরেডি বিমানে ওঠার জন্য যাচ্ছি। কানেক্টিং ব্রিজ দিয়ে খুব কম টাইমেই আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উঠেছি। দেখা যায় যে অন্য জায়গায় বিমানটা পার্ক করা থাকে, বাসে করে নিয়ে যায়, তখন মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে বিমানে উঠতে হয়, তো সেজন্যই আমি ওইভাবেই যাচ্ছি। এখন আপনাদেরকে কাহিনী বলি। এখানে অনেকগুলো এয়ারলাইন্স আসছে, সেগুলোর লাগেজ সব বেল্টে দেওয়া হচ্ছে। আমি আমি ভাইয়া হলো আমার একটা আবায়া কেনার জন্য বের হয়েছিলাম। তো তখন 8:30 মতো বাজে, মানে মালয়েশিয়ান টাইম 8:30 মতো বাজতেছিল। আপনাদের ভাইয়া মানে তোষানের বাবা আমাকে মেসেজ দিয়ে বলতেছে তোমার ফ্লাইট ডিলে হয়েছে। যেহেতু ও টিকিট করছে, ওর ইমেল অ্যাড্রেস দেওয়া, ওর কাছে মেইল আসছে। তা আমি বললাম যে কতক্ষণ ডিলে হয়েছে। তো এই যে দেখেন প্লেনের সামনে সবাই কেমন করে অপেক্ষা করতেছে, মনে হচ্ছে কোনো বাস স্টেশনে দাঁড়িয়ে আছি, বাস সামনে আছে, বাসে উঠবো, এরকম কিছু একটা আর কি। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এরকম এরকম তোমার ডিলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ডিলে হয়েছে, কোনো আপডেটও দিচ্ছে না, এদিকে আমার ফ্লাইট টাইমও হয়ে যাচ্ছে। তো পরে আমি হেল্প ডেস্কে ফোন দিলাম, বাংলাদেশের যে বিমান এয়ারলাইন্সের হেল্প ডেস্কে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে যে আপনি চলে আসেন, আমাদের আরেকটা 12টার ফ্লাইট আছে, ওইটাতে আপনাকে শিফট করে দিব। তো আসলাম, আসার পরে বলতেছে না আপনাকে শিফট করা যাবে না। আমি বলছি কি আশ্চর্য, আমাকে শিফট করবে বলেই তো আসতে বলেছে। তো ওনারা কোনোভাবেই না, শিফট করতে পারবো না। পরে আমার একজন চাচা আছে বাংলাদেশ বিমানে, উনি একজন হাই লেভেলের কর্মকর্তা, তো ওনাকে ফোন দিলাম। চাচা আবার ওনাদেরকে একটু বলে দিল, রিকোয়েস্ট করলো, তো ওনারা বললো আচ্ছা দেখতেছি বলে ওনারা আমাকে 12টার যে ফ্লাইট, আমার ফ্লাইট ছিল 1:10 রাত, ওনারা আমাকে 12টার ফ্লাইটে শিফট করে দিল। যাই হোক, ওখানে তো বলতেছি ইজি, বাট ওই সময়টা কেমন টেনশন ছিল সেটা আমি একমাত্র জানি। এদিকে আপনাদের ভাইয়াও টেনশন করতেছে, ওদিকে আমার ভাইয়া বাইরে দাঁড়ায় আছে, মানে কি একটা অবস্থা। তো ঠিক আছে, যাক ইমিগ্রেশন ক্রস করে ভাইয়াকে ফোন দিলাম, বললাম ভাইয়া ইমিগ্রেশন ক্রস হয়ে গেছে, তুই চলে যা। তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে বোন, তাইলে সাবধানে যা, আমি তাহলে রওনা দিই। তো উঠলাম বিমানে, বিমান আর ছাড়ে না, অনেক যুদ্ধ করে বিমানে উঠছি। নিচে তো দেখলেন কি পরিমাণ ভিড় ছিল। তো আস্তে আস্তে করে উঠলাম, উঠার পরে দেখি বিমান তো আর ছাড়ে না। কি হইলো 12:10, 12:20, 12:30 বেজে গেছে, তারপরেও ফ্লাই করার কোনো নামগন্ধ নাই। এর মধ্যে সবাই বিমানে যারা ছিল সবাই তো বিরক্ত, তারা খুব চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আমার উইন্ডো সিট ছিল, যাওয়ার সময় অবশ্য আমার সাইড সিট ছিল। তো একা থাকলে সাইড সিটটাই বেটার, উইন্ডো সিটটাতে আসলে একদম ভিতরে তো যাওয়া আসাটা একটু ঝামেলা হয়ে যায়। তো তারপরেও এখন হঠাৎ করে বলতেছে বিমানের চাকা নষ্ট হয়ে গেছে, আমরা ওইটা ঠিক করতেছি, একটু দেরি হবে ফ্লাই করতে। তো দেরি হবে, সে কতক্ষণ দেরি হবে সেটাও কিছু বলে না, আদেও বিমান ফ্লাই করবে কিনা, বা বিমানে ওঠার পরে যদি শুনেন যে বিমানের চাকা নষ্ট, তাহলে কেমন লাগতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন। কারণ বিমান জার্নিটা হলো এমন একটা জার্নি যে মাঝ আকাশ দিয়ে আমাকে যেতে হবে, তার মধ্যে আমি একা, এত গরম ভিতরে, মানে গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, পায়ে মশা কামড়াচ্ছে, এদিকে গরম লাগতেছে। আমি আসলে আপনাদেরকে সিচুয়েশনটা বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ অবস্থা ছিল। আবার এই ফ্লাইটে আবার খাবারটা দেয় না, খাবারটা কিনে খেতে হয়। তো এর মাঝখানে আবার ওনারা খাবার নিয়ে চলে আসছে, মানে কিনে খেতে হবে এরকম আর কি। আর কি বলবো, মানে এত বিরক্ত লাগতেছিল, সবাই বিরক্ত, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যাক, অবশেষে তখন বাজতেছিল মনে হয় 2:10 মতো বাজতেছিল, রাত 2:10 বাংলাদেশ টাইম। তো বলল যে হ্যাঁ এখন আপনাদের মানে ফ্লাই করবে আর কি, ফ্লাই করবে। তো অনেক প্রতীক্ষার পরে প্রায় 2:20-এর দিকে মনে হয় রানওয়ের দিকে আস্তে আস্তে প্লেন আগানো শুরু করলো। আর আমার এত ভয় লাগতেছিল, মানে কেমন যেন লাগতেছিল যে বিমানের চাকা নষ্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, মাঝ আকাশে গিয়ে যদি কিছু হয়ে যায়। তো বাংলাদেশের মাটি ছেড়ে যে আকাশের পথে পাড়ি জমালাম মালয়েশিয়ার উদ্দেশ্যে, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ডের কাছে।
একদিকে নিজের দেশকে ছেড়ে যাওয়ার কষ্ট, অন্যদিকে নিজের পরিবারকে কাছে পাওয়ার আনন্দ, মিশ্র একটা অনুভূতি। খারাপ লাগছিল নিজের পরিবারের জন্য। তো আমি আবার এয়ারপোর্ট থেকে একটা স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম, যেহেতু আমি কোনো কিছু বাসা থেকে খেয়ে আসিনি, এই টেনশনের মধ্যে তো আর খাওয়া হয় না। তো ভাবলাম কিনে রাখি, খিদা লাগলে খাবো। তো আলহামদুলিল্লাহ ফ্লাই করার প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আস্তে আস্তে সকাল হওয়া শুরু করেছে। তো এই সময় সম্ভবত আমরা মায়ানমারের উপর দিয়ে আসতেছিলাম। আমি যেহেতু এই বিমানে কোনো ছিল না, কি বলে, স্ক্রিন ছিল না, তাই কোথায় থেকে কোথায় যাচ্ছি সেটা ট্র্যাক করতে পারছিলাম না। বাট সকাল হচ্ছিল, বিমান থেকে সকাল হতে দেখা এত সুন্দর একটা অপরূপ দৃশ্য, মাশাল্লাহ। এত খারাপের মধ্যেও এই দৃশ্যটা দেখে আমার মনটা ভরে গিয়েছিল, মানে খুবই খুবই ভালো লাগতেছিল। তো ওইদিকে আপনাদের ভাইয়াকে যখন বিমান ফ্লাই করে তখন একটা মেসেজ দিয়ে রেখেছিলাম, ও নিশ্চয়ই ফ্লাইটটা ট্র্যাক করবে, ট্র্যাক করে বুঝতে পারবে কোথায় আছি, ওই হিসাবে ও বাসা থেকে বের হয়ে যাবে। আর আস্তে আস্তে সকাল হচ্ছে, সকাল হওয়া দেখছি আর মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আসলে মানে কি হবে, কখন ল্যান্ড করব। ল্যান্ড না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে যখন বিমানটা মানে গ্রাউন্ডটা টাচ করবে তখনই মনে হয় আমি শান্তি পাবো, এরকম আর কি। টাইম দেখছিলাম বারবার করে। আর যে আবায়াটা পরে আছি, এই আবায়াটাই আমি কিনেছি একটা শপ থেকে, মিরপুরের একটা শপ থেকে। ভাবি আমাকে একটা অ্যামাউন্ট দিয়েছিল, সাথে আমি কিছু অ্যাড করে এই আবায়াটা কিনেছি। আবায়াটা খুবই খুবই সুন্দর, মানে আমার এক কথায় অসাধারণ লেগেছে। তো যাই হোক, মানে হাতে কি জানি মনে হচ্ছিল লেগে আছে। এখানে পাশে আমার সিটে যে ভদ্রলোক ছিলেন, উনি আবার এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে হয়তো বা বসেছেন বা ঘুমিয়েছেন। মোটামুটি প্লেনের সবগুলা সিট যে ভরা ছিল এমন না, ফাঁকাও ছিল। তো ঘুম আসেনি আমার পুরা ফ্লাইটটাতে আমি ঘুমাতে পারিনি। তো এই সকালবেলা আবার কফি টফি নিয়ে এসেছে, যদি কেউ খেতে চায় কিনে খেতে পারবে এরকম। তো আমি তো নর্মালি কফি খেতে পারি না, চা হলে হয়তো বা খেতাম আর কি। এটা হলো বাটি কেয়ারের সার্ভিস আসলে এমন হবে এটা আমি চিন্তাও করতে পারি নাই। তো আসসালামু আলাইকুম বাটি কেয়ার, এটাই আমার বাটি কেয়ারের শেষ যাত্রা। ইনশাল্লাহ আর যাব না। লাস্ট মোমেন্টে ফ্লাই করার আগে স্প্রে করছিল, সরি ফ্লাই না, ল্যান্ডিংয়ের আগে। তো অ্যানাউন্স হলো যে ল্যান্ডিং হবে, ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এই যে মালয়েশিয়া দেখা যাচ্ছে, উপর থেকে মালয়েশিয়া দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এই জায়গাটা তো অনেক চেনা। এই সময়টা মনে হয় সম্ভবত আমরা পোর্ট ডিকসন ক্রস করতেছিলাম আর কি। তো এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ 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 রহমতে খুব সেফলিভাবে আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করেছি আর কি। তো কি যে একটা টেনশন, কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমি আমার এই ফ্লাইট জার্নিটা শেষ করেছি, সেটা একমাত্র আমার আল্লাহই ভালো বলতে পারবেন, আর আমার ফ্যামিলি মেম্বাররা বলতে পারবে, কারণ তারাও অনেক বেশি টেনশনে ছিল। এই তো ল্যান্ড করার সাথে সাথে পাখার উপরের পার্টটা সুন্দর ওপেন হয়ে গেল, এই যে কি সুন্দরভাবে ওপেন হয়ে গেল। তো একটা জিনিস কি, মানে বাংলাদেশি যাত্রী ভাইরা যারা ভিতরে থাকেন আর কি, ল্যান্ড করার সাথে সাথে মানে বিমানটা এক জায়গায় পার্ক হবে এমন কিছু না, ল্যান্ড করার সাথে সাথে সবাই সিট বেল্ট খুলে দাঁড়ায় যায়। তো এই জিনিসটা খুব খারাপ লাগে দেখতে। বিশেষ করে এয়ার হোস্টেসরা বারবার বলে যে স্যার প্লিজ সিট ডাউন। তো এয়ারপোর্ট তো বিশাল বড় এয়ারপোর্ট। আমরা এখন একটা এয়ারপোর্টে ল্যান্ড হইলো, এটা থেকে আমাদেরকে বাসে করে এখন আরেকটা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। ওইখানে ইমিগ্রেশন ক্লিয়ার করে দেন লাগেজ টাগেজ নিয়ে বের হব। তো প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইরা ছিলেন যারা দেশে হয়তো ছুটিতে গিয়েছিলেন বা কেউ কেউ নতুন মালয়েশিয়ায় আসছেন। তো এই যে আমি আস্তে আস্তে আগায় যাচ্ছি, আর আমার এত টায়ার্ড লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি যদি এখন একটা বিছানাটা পাইলেই শুয়ে ঘুমায় যাব। তো এই যে বাসে করে আমরা যাচ্ছি আর একটা এয়ারপোর্টে, বিশাল বড়, তো অনেক বড়। তো এখানে যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান পার্ক করা আছে, বিমান পার্কিংয়ে আছে, দেখতে কিন্তু ভালোই লাগে। এত বিশাল বড় একটা বিমান পার্কিংয়ে সুন্দর আছে। তো নামার সাথে সাথেই যেহেতু আমার সিম তো আছেই, নেটও আছে, আপনাদের ভাইয়াকে কনফার্ম করলাম যে আমি ল্যান্ড করেছি। ও বলল যে হ্যাঁ আমিও বাসা থেকে বের হয়েছি, ঠিক আছে আসো, আমি তোমার ইমিগ্রেশন ক্লিয়ার হতে হতে ইনশাল্লাহ আমি পৌঁছায় যাব আর কি।
তো সকালটা খুবই সুন্দর ছিল। আসলে মালয়েশিয়াতে এসে শান্তি লাগছে এজন্যই, কারণ এখানে আমার বাচ্চারা আছে, আমার হাজব্যান্ড আছে, বিশেষ করে আমার সংসারটা এখানে। তো বাংলাদেশে ছিলাম যে কয়দিন মায়ের রুমেই ছিলাম, মানে মায়ের ঘরে ছিলাম। মা যেখানে যেখানে থাকতো, যেখানে যেখানে বসতো, আমি ওগুলা স্পর্শ করে ফিল নেওয়ার চেষ্টা করেছি। তো বাবার বাড়িই হয়, তাই না? বাবার বাড়ির সৌন্দর্য বাবা মা থাকা পর্যন্তই সৌন্দর্যটা থাকে। বাবা মা না থাকলে যতই সবাই আদর করুক, যতই সবাই যাই করুক, ওই যে একটা শূন্যতা, বাবা নাই মা নাই। তো ইমিগ্রেশন শেষ করলাম, এখন লাগেজের জন্য যাচ্ছি। আমার মনে হয় যে বেল্টে হয়তো লাগেজগুলো দিয়ে দিয়েছে, তো দেখতে হবে কোন বেল্টে আমাদের লাগেজগুলো আছে। আমার তো মনে হলো ওখানে দেখে যে বেল্ট নাম্বার সিতে লাগেজ আছে, তারপরেও ইনফরমেশন বোর্ডটা দেখলে বলতে পারবো আর কি কোন বেল্টে আমার এয়ারলাইন্সের লাগেজগুলো দিছে। আমি যে আজকে কীভাবে আসছি সেটা আপনাদের সাথে পরে ইনশাল্লাহ বিস্তারিত শেয়ার করব। আমি আগে দেখে নেই কোন বেল্টে আমার লাগেজগুলো দিচ্ছে। ঢাকা সি নাম্বার বেল্ট। ইমিগ্রেশন শেষ করতে একটু টাইম লেগেছে, কারণ অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ড করেছে, অনেক ভিড় ছিল। আর এসে দেখি যে অলরেডি লাগেজ চলে আসছে, বেল্ট থেকে লাগেজগুলো নিচে নামিয়ে রাখা হয়েছে। তো এখন আমি খুঁজে দেখব যে এর মধ্যে আমার লাগেজ দুইটা এসেছে কিনা। একটা লাগেজ একটা কার্টন যদি চলে আসে তাহলে তো আর আমাকে এখানে ওয়েট করতে হবে না, সবাই এসে যার যারটা সে খুঁজে নিয়ে যাচ্ছে আর কি। তো আমার হ্যান্ড লাগেজ তো সাথেই ছিল, আর দুইটা আর কি খুঁজে বের করতে হবে। তো লাগেজগুলো পেয়ে গেছি, সবগুলো নামানোই ছিল নিচে, আগে চলে আসছিল বেল্টের লাগেজ। আপনাদের ভাইয়াও চলে আসছে, এখন বের হচ্ছি। খুবই পেইনফুল একটা জার্নি ছিল, ওই যে ওইখানে সবাই ওয়েট করে। তো বের হচ্ছি, আপনাদের ভাইয়া একাই আসছে। সকাল তো সন্ধ্যাবেগকে আমি বলছিলাম দরকার নেই আনার, তো নিয়ে আসেনি আর কি। তো যাই। তো কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মানে হেডেক নিয়ে যে আসছি, এটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে। এই যে আপনাদের ভাইয়া, টাকাও একটু স্বাগতম মালয়েশিয়া। আমি ভাবছি আসতে পারবো কি পারবো না, কি একটা অবস্থা। মানে আমার লাইফের সবচাইতে বাজে প্লেন জার্নি ছিল এই প্লেন জার্নিটা। মানে কি বলবো, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমি কিসের মধ্যে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বাচ্চাদের কাছে, হাজবেন্ডের কাছে, নিজের সংসারে ফিরে আসছি। এটার শান্তি আসলে অন্যরকম। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ টায়ার্ড। আমি বাসায় যাব, শাওয়ার নিব, আমি লম্বা একটা ঘুম দিব, কারণ আমার শরীরটা কাঁপতেছে, লিটারেলি কাঁপতেছে। আমার শরীরটা এরকম মানে খারাপ লাগতেছে। যাক, তারপরে লাগেজের জন্য আমাকে ওয়েট করতে হয়নি। এসে দেখলাম যে যে লাগেজগুলো নামিয়ে রেখেছিল ওইখানের মধ্যেই আমার লাগেজ এবং কার্টন দুইটাই ছিল। তো তার মধ্যে আবার আরেক কাহিনী হয়েছে, যেহেতু এয়ারপোর্ট থেকে মিষ্টি কিনছি, মিষ্টিটা আমি সবসময় কিনি, এয়ারপোর্ট থেকে মিষ্টি কিনছি এবং মিষ্টিটা আমার এই ব্যাগের মধ্যে রাখছিলাম, কারণ মিষ্টির প্যাকেটের হাতলটা ছিঁড়ে গেছিল আর কি। তো ব্যাগের মধ্যে রাখার ফলে এখানে আমার ইমিগ্রেশন পেপার ছিল ব্যাগের মধ্যে। তো মিষ্টির ঝোল পরে আমার ইমিগ্রেশন পেপার গেছে ভিজে। তো ওইটা কোনো বড় ফ্যাক্ট না, তারপরেও মানে কেমন জানি লাগতেছিল, কখনো এরকম হয় না। তো ইমিগ্রেশন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ইয়ে করছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।